আপনি এমন কিছু বিষয় নিয়ে কাজ করেন যেটা একদম সাধারণ মানুষ কিন্তু কেউ জানতোই না যে এটা একটা চাঁদাবাজি, এই যে চাঁদার স্লিপ। নতুন একটা ধারা সূচনা হচ্ছে আপনার কাজের মধ্য দিয়ে। কোন জায়গাগুলো আপনার জন্য রিস্ক ফ্যাক্টর? তারা আমাকে বুঝিয়ে দেয় যে তারা আমাকে সহজে ছেড়ে দিবে না, তারা খুব পাওয়ারফুল। বড় বড় লোকজনের নাম যারা যে কোনো দিন ধরে নিয়ে মেরে ফেলবে। কথা হচ্ছে কি ভাবে আমাকে মেরে ফেললে, রানা নামে এক লোক আছে, তার একটা কিডনি চুরি হয়ে গেছে। টেলিভিশনে যে ধরনের রিপোর্টিং হচ্ছে এটা একটা ফরম্যাটে চলে গেছে। বিশেষ করে মহিলারা যে কি পরিমাণ যৌন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। উত্তরাতে আছে প্রায় 250 থেকে 300 কোম্পানি যারা শাস্তি দেওয়ার, তারা তো কেউ আমার মতো দৌড়ায় না। আপনাকে বোধহয় দৌড় সাংবাদিকও বলা হয়। একবার 3 কিলোমিটার দৌড়ে আমার 2টা হাঁটু সবসময় ব্যথাই থাকে। কেন? আমার ব্যাগে সবসময় ওই যে মলম থাকে। এই বিভিন্ন জায়গায় আমি আছাড় খাই, পড়ে যাই, লোকজন আমাকে মারে। এটা তো একেবারে কন্টিনিউ রেগুলার প্রসেস হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শোতে। আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে আমাদের এই অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানটি ডিজিটালিও এসে থাকে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকেও আপনারা দেখতে পারবেন এবং একই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানেও দেখতে পাবেন। আজকে আমি যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা সঞ্চালনা করছি বা যার সঙ্গে আমি গল্প করব, তিনি সংবাদ অঙ্গনের মানুষ এবং সাম্প্রতিক সময়ে আমি যেহেতু সংবাদকর্মী নই, কিন্তু পপুলার জার্নালিজম বলে একটা ব্যাপার আছে, মানে জনপ্রিয় সংবাদ বা সংবাদ দেওয়ার ব্যাপারে বোধহয় শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো ইদানিং আমি মাঝে মাঝে ইউটিউবে তার কন্টেন্ট দেখি এবং খুব মুগ্ধ হয়ে দেখি। সাংবাদিকতা পেশাকে যারা অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ডিজিটালি, তাদের মধ্যে তিনি একজন অন্যতম, আমার খুব পছন্দের। তিনি হচ্ছেন আলী আসগর ইমন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও আপনার একজন খুবই বড় ফ্যান। থ্যাংক ইউ ভাই। আপনাকে আমি দেখি, আজকে আপনার সামনে বসে আছি, এটা আমার জন্য সৌভাগ্যের। আপনাকে তো আমি আমার যারা টিম আছে তাদেরকে বলেছিলাম যে আপনাকে আমার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, পাশাপাশি আপনার গ্লাসটা যাতে আপনি ভুলে না যান, মানে সানগ্লাসটা, এটার ব্যাপারে আমার একটা বিশেষ পরামর্শ ছিল। এটার কোনো মাঝে আছে যে এই গ্লাসটা আপনি সবসময় ব্যবহার করেন রিপোর্টে? এটার কোনো মাঝে জানে, তবে হয় কি যে আমি যখন রোদে খুব দৌড়াদৌড়ি করি এবং যখন স্টুডিওতে শুটিং করি, লাইটে আমার একটু চোখে প্রবলেম হয়। আচ্ছা, তো সেখান থেকে ব্যবহার শুরু করি, কিন্তু শুরু করার পরে দেখা যায় যে পাবলিক যারা আমার সাথে কানেক্ট হয় বা কমেন্টস করে, তারা সানগ্লাস নিয়ে বেশ উৎসাহী এবং তারা মজা পায়। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম যে তাদের মজা দেখে আমি আস্তে আস্তে মজা পাওয়া শুরু করলাম। পরবর্তীতে এটাকে পার্মানেন্ট করে ফেলি। ওকে, বিউটিফুল। আর কিছু না, পারফেক্ট। এবং এটা আপনার সিগনেচার হয়ে গেছে। ইমন ভাই, আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাই। আপনি কেমন পরিবারে বড় হয়েছেন? আপনার ফ্যামিলি স্টাইলটা কেমন ছিল একটু যদি আমাদেরকে বলতেন। আমার বাবা ছিল একজন সরকারি কর্মচারী, তিনি বাংলাদেশ TNT বোর্ডে কর্মরত ছিলেন। তো আমার বাবা ছোটবেলায় যেটা হতো যে প্রচুর ট্রান্সফার হতো। আচ্ছা, যার ফলে আমার ছোটবেলায় কিন্তু ওরকম বন্ধু বান্ধব সংখ্যাটা একটু কম, কারণ আমার মনে আছে ক্লাস 10 পর্যন্ত আমি 11টা স্কুলে পড়াশোনা করেছি। তো এ কারণে আমরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে খুলনা, যশোর, কুষ্টিয়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, পিরোজপুর, ভান্ডারিয়া, বিভিন্ন জায়গায় আব্বা যখন ট্রান্সফার হয়েছে তখন সেখানে চলে গেছি। তবে ছোটবেলাটা আমি যখনই যেভাবে ছিলাম আমি এনজয় করেছি, ভালো ছিল। আমার বাবা এখন বেঁচে নেই, আমি আজকে তার জন্য একটু আগেও তার কথা মনে পড়ছিল। ডেফিনেটলি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আপনি বড় পরিবার? আমি বড়। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 1 বোন। বাবা কি চাইতেন ছেলে বড় হয়ে কি হবে? বাবা চাইতেন যে সরকারি চাকরিজীবী হবে। আচ্ছা। হ্যাঁ, তার সেটা ইচ্ছা ছিল। আর হচ্ছে যে আমি ছবি আঁকাআঁকি করতাম, আমার আর্টের প্রতি একটা ঝোঁক ছিল। তো যার ফলে আমি চাইতাম যে আর্টের কিছু করতে। তো বাবা যখন চিন্তা করলে যে না, সরকারি চাকরিজীবী হবে না, পরে তার আর একটা ইচ্ছা ছিল আমি যেন ডাক্তার হই। তো আমার মায়ের ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই। তো আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, ঢাকাতে চলে আসলাম। আমি বরিশাল এবং পটুয়াখালীতে সর্বশেষ SSC এবং HSC কমপ্লিট করি। তো আসার পরে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিলাম এবং আমি মেডিকেলে চান্স পেয়ে গেলাম। ওকে। তো মেডিকেলে চান্স পেয়ে যাওয়ার পরে আমি ওখানে ভর্তি হলাম। কোন মেডিকেলে? স্যার সলিমুল্লাহ। ওকে। ওখানে আমি পড়াশোনা করলাম। আপনার ভালো স্টুডেন্ট ছিলেন? জি, আমি সায়েন্সে এবং ভালো স্টুডেন্ট ছিলাম। ওকে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। আচ্ছা। তো পরবর্তীতে আমি পড়াশোনার পরে আমার মেডিকেলের জায়গাটা ভালো লাগতো না। মানে ভর্তি হয়েছিলেন আপনি? ভর্তি হলাম, ক্লাসও করলাম। আচ্ছা। 7-8 মাস ক্লাস করলাম।
পরে আবার কি মনে হলো যে আমি যেহেতু আর্টের প্রতি ঝোঁক, আমি একটু ঢাকা ইউনিভার্সিটিতে ট্রাই করি। ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টসে চারুকলায় তার পরের বছর আবার পরীক্ষা দিলাম। আচ্ছা, সেই মেডিকেলের থেকে ফাইন আর্টসে পরীক্ষা দিই এবং পরবর্তীতে আমি ফাইন আর্টসে চান্স পেয়ে যাই। পরে আমি ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টসে ভর্তি হই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আমি ছিলাম। সো আপনি ফাইন আর্টসে পড়াশোনা করেছেন? জি, আমি ফাইন আর্টসে বাবা কি মানে আপনার বাবা জীবিত থাকা অবস্থায় ঘটনা ঘটেছে? জি, জীবিত থাকা অবস্থাতেই। তিনি আসলে খুব একটা স্যাটিসফাইড ছিল না। ওনার ধারণা ছিল যে ফাইন আর্টস থেকে পড়াশোনা করে ওনার ছেলে ওই সিনেমা হলের সামনে নায়ক নায়িকার ছবি আঁকবে। তার চেয়ে বড় কথা হচ্ছে সে মেডিকেলে ডক্টর হওয়ার কথা, সেখান থেকে সে ফাইন আর্টসে যাচ্ছে। এবং পরিবারের বড় ছেলে, কেউ ভালোভাবে নেয়নি আর কি। রাইট, কেউ ভালোভাবে নেয়নি, কিন্তু মানে ওই যে একটা ভালো লাগা ভালোবাসা থাকে না, যার ফলে দেখা যায় আমি ফাইন আর্টসই পড়াশোনা করি। ওখানেই কমপ্লিট করেছেন? ওখানেই কমপ্লিট, অনার্স মাস্টার্স দুটোই? জি, দুটোই। সো আপনার মাস্টার্স কত সালে কমপ্লিট হলো? আমি মাস্টার্স করেছি 2006-এ। ওকে। কিন্তু আমি আরেকটা আমার লাইফের যে বড় চেঞ্জ সেটা হচ্ছে আমি যখন ফাইন আর্টসে ভর্তি হই তখনই আমার চাকরি হয় দেশের একটা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে, যেখানে আমি এখনো কর্মরত আছি, এটিএন বাংলাতে। সো এটিএন বাংলাতে লম্বা ক্যারিয়ার। জি, এটিএন বাংলাতে আমি চাকরি করছি 19 বছর প্লাস। ওরে বাবা! হ্যাঁ, তো আমি যেহেতু ফাইন আর্টসে ছিলাম, তো আমার ওই সময়ে আমি অ্যাজ এ ডিজাইনার হিসাবে এটিএন বাংলায় জয়েন করি। আচ্ছা, একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে। তখন গ্রাফিক ডিজাইনে আমি ভালো করতে থাকি। তো এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান সাহেব ডক্টর মাহফুজুর রহমান, তিনি চাইলেন আমি যেন পড়াশোনাটা চালিয়ে যাই। আচ্ছা। তো একই সাথে আমি পড়াশোনা করলাম এবং চাকরিটাও চালিয়ে গেলাম, এবং একে একে আমি আস্তে আস্তে ভালো করতে থাকলাম এবং এটিএন বাংলা চেয়ারম্যান সাহেব আমাকে যথেষ্ট সুযোগ দিতে লাগলেন। তুমি যেহেতু ফাইন আর্টসের স্টুডেন্ট, 19 বছর উনি আপনার বস। জি, ওনার একটা আলাদা পরিচিতি আছে সাধারণ মানুষের কাছে। উনি গান করার চেষ্টা করেন, উনি একজন সফল ব্যবসায়ী। বাড়ি বোধহয় বগুড়া। আর ওনার আদি বাড়ি হচ্ছে দিনাজপুর, উত্তরবঙ্গের মানুষ না? এটা আমি নিজে উত্তরবঙ্গের, তো এই জন্য একটা আলাদা হয়তো একটু ভালো লাগে। জি। বস হিসেবে উনি আসলে কেমন? মানে এটা হচ্ছে কি কিবরিয়া ভাই, আপনার শো বোধহয় কয়েকটা করতে হবে যদি উনি একজন মানুষ হিসাবে যে কত বড় দিলের মানুষ, আচ্ছা, এটা আমি যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আরেকটা শো করতে হবে। আপনি বুঝতে পারেন যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তারপর থেকে আমি এটিএন বাংলায় চাকরি করলাম। এটার জন্য এটিএন বাংলা আমার জন্য যে স্যাক্রিফাইসটা করেছে ডক্টর মাহফুজুর রহমান, আমাকে যখন ক্লাস পরীক্ষা সর্বোচ্চ সুযোগ তিনি আমাকে দিয়েছে। শুধু আমার ক্ষেত্রে না, এটার মানে প্রত্যেকটা স্টাফের কে কেমন আছে, কার বাচ্চার সমস্যা, কার বাচ্চা অসুস্থ, সবকিছু তিনি দেখছেন। একটা প্রাইভেট চ্যানেলে দেখেন অনেক স্টাফরা কাজ করে, উনি প্রত্যেকের খোঁজ খবর রাখেন এবং প্রত্যেকে কিভাবে আছে। কেউ যদি মারা যায় তাহলে তার সন্তানকে চাকরি দিচ্ছেন। আমাদের একমাত্র চ্যানেল বোধহয় এটিএন বাংলা যেখানে পেনশনের সুবিধা রয়েছে। সিরিয়াসলি? জি, একজন স্টাফ যখন রিটায়ারমেন্টে যায় তখন সে পেনশন পেতে থাকে আমৃত্যু, সে যতদিনে মারা না যায়, এটিএন বাংলাতে। এবং আমাদের ডক্টর মাহফুজুর রহমান সাহেব আরেকটা কথা বলেন যে এটিএন বাংলায় এসেছে, তার শেষ জানাজা এটিএন বাংলায় হবে। তো দেখা যায় আমাদের কোনো স্টাফ যদি মারা যায় তাকে এটিএন বাংলার সামনে আনা হয়, সেখানে জানাজা হয় এবং 2 দিন পরে 3 দিনে একটু মিলাদ হয়। এটিএন বাংলাতে সেই মিলাদের আয়োজন করা হয় এবং সেখান থেকে তার পরিবারে যে একটু সক্ষম আছে, যাকে চাকরি দেওয়া যায়, তাকে কিন্তু এটিএন বাংলাতে চাকরি দেওয়া হয়। মানে এই কাজটা উনি করে থাকেন। মানে এরকম অসংখ্য কাজ আছে। আমাদের একটা হজ ব্যবস্থাপনা আছে যেখান থেকে প্রতি বছর আমাদের স্টাফদেরকে হজ করানো হয়। ওয়াও। তো এরকম স্যারের আরও কিছু কার্যক্রম আছে যেটা স্টাফদের জন্য খুবই পজিটিভ। আমি জানি না বাংলাদেশের একমাত্র টেলিভিশন শো কিনা এটা, আমি এটা খুব মানে উঁচু গলায় বলতে পারবো, যেখানে বসে অন্য টেলিভিশনের গুণগান গাওয়া যায়, এবং এটাই হওয়া উচিত। আমি নানা টেলিভিশনে আমি শো করেছি এবং আমি দেখেছি যে সেখানে বসে অন্য কোনো টেলিভিশনের নাম আসলে সামহাও এটাকে অ্যাভয়েড করা হতো, বা আপনি কোন টেলিভিশন থেকে এসেছেন সেটা নিয়ে কথা বলতে, আমি জানি না, এক ধরনের সংকীর্ণতা বোধহয় আছে বা একটা সিস্টেম বা পলিসি আছে, কিন্তু যে ভালো করছে তাকে ভালো বলতে সমস্যা কোথায়? এবং সেক্ষেত্রে তো হৃদ্যতা আরো বাড়ে, তাই না? আমি একটু যোগ করতে চাই, দেখেন কোনো টেলিভিশনে আপনি দেখবেন না যে এক ডিপার্টমেন্টের একটা ছেলে অন্য কোনো ডিপার্টমেন্টে বা অন্য কোনো কাজের সুযোগ পায়। আমাদের এখানে আমি এটিএন বাংলাতে দেখেছি আমাদের বেশ কয়েকজন পিয়ন তারা পরবর্তীতে সিনিয়র ক্যামেরাম্যানও হয়েছে। ওয়াও, আমরা দেখেছি। আপনি আমাকে যদি দেখেন, আমি একজন গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, আপনার খুব মজার স্টোরি আছে, কিন্তু মানে আপনার এই জার্নালিজমে আসার একটা মজার গল্প আছে বোধহয়। এটা কি হলো আসলে? তো দেখুন, আমি গ্রাফিক ডিজাইনার, আমি ডিজাইন নিয়ে কাজবাজ করি। তো পরবর্তীতে দেখা গেল যে আমাদের একটা নিজেদের মধ্যে অনেক শো হয় না, পিকনিক, প্রতিষ্ঠা বার্ষিকী, তো ওখানে আমি একবার পারফর্ম করলাম জার্নালিস্ট হিসেবে।
না, তাহলে আমি তখন জার্নালিস্ট ছিলাম না। আমি আচ্ছা। তো জার্নালিস্ট হলাম জাস্ট 1 ইয়ার, হ্যাঁ 1 বছর আগে। হ্যাঁ, আমি একটা এমনি পারফরমেন্স করলাম, যে একটা ছোট নাটকের মতো করলাম, একটা যাত্রাপালা টাইপ। ওকে। তো ওখান থেকে চেয়ারম্যান সাহেব দেখলো এবং উনি মনে করলো যে আমার ভিতরে আছে, আমাকে দিয়ে কিছু একটা হবে। এরপর উনি আমাকে একটা প্রোগ্রাম দিলে, তো ওটা আমি খুব সাকসেসফুলি করলাম। আমার এটিএন বাংলাতে এখন একটা খুব বড় ম্যাগাজিন অনুষ্ঠান আছে যেটার নাম বি পজিটিভ। ওকে। আমরা মানুষকে পজিটিভ হওয়ার কথা বলি, ওটা একটা বিগ অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রাম। এই যে একটা বড় শো উনি আমাকে দিলেন, উনি আমার প্রতি আস্থা রাখলেন যে তুমি পারবে। এবং আমি সেটা চেষ্টা করেছি, প্রোগ্রামটা ভালো হয়েছে, ভালো যাচ্ছে। এরপরে যখন অনলাইনে ডিজিটালে একটা জোয়ার আসলো, তখন উনি বললেন যে তুমি ডিজিটালি কিছু করো। তো আমি দেখলাম যে আমি কোন কাজটা ভালো পারবো। তো আমি চিন্তা করলে দেখলাম যে আমি অনেকদিন ধরে ভাবছিলাম কি ভাই, আমাদের টেলিভিশনে যে ধরনের রিপোর্টিং হচ্ছে এটা একটা ফরম্যাটে চলে গেছে এবং মানুষ এটা আর খাচ্ছে না। উইথ ডিউ রেসপেক্ট, এখানে আমাদের বক্তব্য যে সার্বজনীন বক্তব্য, বিষয়টা এরকম না। আমরা আসলে গল্প করতে বসছি, সুতরাং আমাদের অনেক বক্তব্যই হয়তো আপনাদের কাছে সাংঘর্ষিক মনে হবে। ওনার জার্নালিজমের বয়স মাত্র 1 বছর, আমি ডিজিটাল মিডিয়াতে কাজ করছি 5-6 বছর। তো এখানে আসলে জার্নালিস্ট যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে আমরা বলছি, আসলে আমাদের কিছু কিছু কথা হয়তো বা সাংঘর্ষিক মনে হতে পারে আপনাদের কাছে। সো বিনয়ের সাথে এই বিষয়গুলো একটু সাইড করতে হবে। আপনি আপনার সাথে পুরোপুরি একমত। রাইট। তো আমি চিন্তা করলাম, দেখলাম যে এটার একটি সোশ্যাল মিডিয়া খুলে আপনি দেখবেন যে মানুষ লাইভ জিনিসটা দেখতে পছন্দ করে, যে সরাসরি কি হলো। হ্যাঁ, শুটিং, এডিটেড, এই জিনিসগুলো মানুষ একটু কম পছন্দ করে। তো আমি সেই জায়গাটা থেকে কাজ শুরু করলাম এবং দেখলাম যে আমার ওই কাজগুলো মানুষের কাছে আস্তে আস্তে গ্রহণযোগ্যতা পেল। তবে আমি যে জার্নালিজমের হিউজ বেশি জানি কিভাবে ভাই, এটা ঠিক না। এই বিষয়ে আমিও আপনার সঙ্গে হয়তো বেশ কিছু প্রশ্নে যাব। প্রথম কথা হচ্ছে যে সম্ভাবনা দেখেছি আমি, আমার চোখে পড়েছে ব্যতিক্রম আপনাকে, এবং আপনি যখন একটা রিপোর্ট করেন ওটার নিচে গিয়ে মানুষের যে পরিমাণ দোয়া আমি দেখেছি এবং যে পরিমাণ ভালোবাসা আমি দেখেছি, সেটা মানে খুবই রেয়ার ডিজিটালি। আপনি এমন কিছু বিষয় নিয়ে কাজ করেন যেটা একদম সাধারণ মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় না, সেটার খুব পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে না, সেটা খুব আপনার রাষ্ট্রীয়ভাবে অনেক বড় গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু সাধারণ মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু। শুরুটা কিভাবে হলো আমি একটু জানতে চাই। শুরুটা হলো যে সোশ্যাল মিডিয়ায় আমাকে একজন বলেছিল যে সোশ্যাল মিডিয়ায় তুমি কোন জিনিসটা ভালো করছো এটা তোমাকে পাবলিক বলে দেবে, এটা তোমাকে ইউটিউব বলে দিবে, সোশ্যাল মিডিয়ায় বলে দিবে। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়াতে ধরেন আমি চিন্তা করলাম যে রিপোর্টিংয়ের বিষয়টা নিয়ে আসলে কেমন হয়। আমি নিজে চিন্তা করলাম। তো আমি যে রিপোর্টিং দিয়ে শুরু করেছি তা কিন্তু না, আমি কিন্তু এর আগে কিছু কন্টেন্ট করেছি, ছোট ছোট নাটিকা তৈরি করেছি, সেগুলো যে খুব বেশি ভিউ হয়েছে তা কিন্তু না। তো আমি যখন ওখানে খুব বেশি ভিউ হয়নি, তা আমার মনে হলো যে এই জায়গাটা হয়তো মানুষ আমাকে অতটা গ্রহণ করছে না। সো আমি ওখান থেকে চলে আসলাম যে ছোট ছোট অনলাইন রিপোর্টের দিকে। আচ্ছা। এবং আমি দেখলাম যে তখন মানুষ এই জিনিসগুলো খুবই পজিটিভলি গ্রহণ করছে। এবং আমি ওই যে আপনি বললেন যে কমেন্টস, এটি দেখে আমি উৎসাহিত হলাম এবং আমি এ রিলেটেড কাজ করা শুরু করলাম। আর ডক্টর মাহফুজুর রহমান সাহেব উনি কিন্তু প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো প্রত্যেকটা দেখে। আচ্ছা। এবং উনি পার্সোনালি এমনও হয় যে উনি ওনার মোবাইল থেকে উনি সেটা শেয়ার করে, ফরওয়ার্ড করে দেয়, আমাকে পরামর্শ দেয়, এটা এভাবে না এটা এভাবে করো। তো হয় না যে একটা কোম্পানি থেকে একটা রেস্ট্রিকশন থাকে, এই করা যাবে না, এটা করো না, ওটা করো না, এটা কিন্তু উনি কখনোই করে না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। জার্নালিজম করতে গিয়ে নিশ্চয়ই হরেক রকমের অভিজ্ঞতার মুখোমুখি আপনি হয়েছেন, এবং কিছু কিছু রিপোর্ট দেখে আমার নিজের মনে হয়েছে যে একটু আগে চশমাটা যে অবস্থায় ছিল এখন চশমাটা সে অবস্থায় নাই। তার মানে হয়তো হাতাহাতি হয়েছে বা কিছু একটা হয়েছে, চশমাটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। আপনাকে বোধহয় দৌড় সাংবাদিকও বলা হয়। কারণ কি এটার পিছনে? এটা হচ্ছে দেখা যায় যে আমি খুব লাইভলি দৌড় দিয়ে গিয়ে কোথাও কোনো অন্যায় হলে বা কোনো চাঁদাবাজি হলে আমি গিয়ে ধরে ফেলি। আচ্ছা। তো যার ফলে মানুষ আমাকে নাম দিয়েছে দৌড় সাংবাদিক। এটা নিয়ে বিতর্ক আছে, যেমন কেউ বলছে যে একজন সাংবাদিকের কাজ তো গিয়ে ধরে ফেলা না। এক্স্যাক্টলি। তো আমার যুক্তিটা হচ্ছে কি যে আমি সাংবাদিকের পাশাপাশি তো একজন মানুষ। আরেকটা জিনিস, আমি একজনকে হয়তো ধরে ফেলি, ধরে তো আমি নিয়ে যাই না, তাকে মারধর করি না, আমি তার কথা শুনি। ব্যাপার হচ্ছে কি যে আমি কোথাও গেলে ওরা আগে দৌড় দিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, আপনি আটকায়ও দেন যে অনেক সময় দেখা যায় বেরো যাচ্ছে না, আপনি বেরোতে পারবেন না। আপনাকে শুধুমাত্র একদিনের একটা ঘটনা দেখার জন্য আমার ব্যাগে ছিল, আপনাকে একটু দেখাই। জি শিওর। দেখুন আমার হাতে এতগুলো স্লিপ আছে। হ্যাঁ, এগুলো সব চাঁদাবাজির স্লিপ। এই যে দেখেন প্রত্যেকটা লেখা আছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, ঠিক আছে? এই যে 10 টাকা বান্ডেল,
এখানে দেখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে এই যে চাঁদার স্লিপ। হ্যাঁ হ্যাঁ, দেখেন কেউ কিন্তু জানতো না, এই যে রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে গণহারে দিয়ে যাচ্ছে, প্রত্যেককে এই স্লিপ দিয়ে প্রত্যেকটা ট্রাক থেকে, মিনি ট্রাক থেকে, বাস থেকে এভাবে চাঁদাবাজি করা হচ্ছে। ওকে, সাধারণ মানুষ কিন্তু কেউ জানতোই না যে এটা একটা চাঁদাবাজি। আমি কিন্তু ভাই এটা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে তোমরা টাকা দিবা না, এটা চাঁদাবাজি। আমি এটা নিয়ে এই যে সিটি কর্পোরেশনের নাম লেখা, আমি সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের সাথে কথা বলেছি। সিটি কর্পোরেশন 1 টাকা নেয় না, সেটা ভিডিও ডকুমেন্টস আমার কাছে আছে। আমি মানুষকে এই যে দৌড়াদৌড়ি করে বোঝাতে সক্ষম হয়েছি যে এগুলো যত জায়গায় স্লিপ দিয়ে এভাবে টাকা নিচ্ছে এগুলো একটাও সঠিক না, এগুলো সব চাঁদাবাজি। তার মূল প্রমাণ হচ্ছে গিয়ে আমি যখনই ধরি তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। তোমরা যদি সঠিক হও তাহলে দৌড় দিয়ে পালানোর কি আছে, আমার সাথে কথা বলো। কিন্তু কেউ কথাই বলতে চায় না, দৌড় দিয়ে পালিয়ে যায়। আপনি এরকম আপনি কিভাবে আমার বাসায় স্তূপ হয়ে গেছে এরকম চাঁদাবাজি স্লিপে, এটা আপনাকে দেখালাম। শুধু একদিনে আমি এই পরিমাণ, মানে এই যে স্লিপ রেখে পালিয়ে যায়, পরে আমি এগুলো কিন্তু টোকায় নিয়ে আসছি। এরকম কিন্তু বিভিন্ন রিপোর্ট করতে গিয়ে চাঁদাবাজির এরকম আমাকে দেখে পালিয়ে যায়, আমি নিয়ে আসি। আমি বলি আমরা তো কোনো অ্যাডমিনিস্ট্রেশনাল ওরকম পাওয়ার নেই, আমি তো পুলিশের লোক না। আমরা পারি এদেরকে ধরতে, প্রতিবেদন তুলে ধরতে। আমার চাঁদাবাজি নিয়ে প্রায় 60টার উপরে রিপোর্ট আছে, ঠিক আছে? আপনি খোঁজ নেন না যে থানায় আছে কয়জন, গ্রেপ্তার হয়েছে কতজন, ব্যবস্থা নিয়েছে কতজন। ইভেন বহু রেকর্ড আছে যে আমি গিয়ে পুলিশে দিয়ে আসছি, আমি ওই চাঁদাবাজের নাম্বার নিয়ে আসছি, পরদিন ফোন করে দিছি, সে ফোন ধরছে এবং সে বাইরে আছে। নয়াবাজারে প্রকাশ্যে চাঁদাবাজি হয়, সজীব নামে এক ছেলে চাঁদা তুলে, আচ্ছা, তাকে আমি 4বার ধরেছি, একই ছেলেকে। একবার 3 কিলোমিটার দৌড়ে আমি ওই সজীবকে ধরেছি। 3 কিলোমিটার আমি ওর পিছনে দৌড়াইতেই থাকছি, আমার ক্যামেরাম্যান সহ। ক্যামেরাম্যানের কি অবস্থা, আমি তো সেটাই চিন্তা করছি। ক্যামেরাম্যান আমার সাথে সাথে দৌড়ায়। একে 4বার ধরার পরেও মানে এটা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। কারণ আমি রাগ করে আমার নিউজে বলি কি ভাই, আমরা ধরতে পারি, জানাতে পারি কর্তৃপক্ষকে, আমরা তো শাস্তি দিতে পারি না। হ্যাঁ, যারা শাস্তি দেওয়ার তারা তো কেউ আমার মতো দৌড়ায় না। ইভেন আমি দৌড়ে এনে যে ধরে দেই তাদের ব্যাপারে ব্যবস্থাও নেয় না। এখন এখানে তো আমার আর কিছু করার নেই, আমার জায়গাটা আমি কাজ করছি। কিন্তু আপনার সাংবাদিক ভাই ব্রাদার যারা আছে তারা নিশ্চয়ই আপনাকে বলে না যে তুমি অতিরিক্ত করে ফেলছো, বেশি ইমোশনাল হয়ে যাচ্ছ? জি বলে, হ্যাঁ জি বলে, আমাকে বলে যে তোমাকে যে কোনো দিন তুলে নিয়ে যাবে, তোমাকে শেষ করে দিবে। চাঁদাবাজদের পিছনে লাগছো, এরা কারা জানো? পুরান ঢাকার অমুকের লোক, নামগুলো সবই বলছে, আপনাকে বললাম না, বড় বড় লোকজনের নাম, যারা যে কোনো দিন ধরে নিয়ে মেরে ফেলবে। কথা হচ্ছে কি ভাই, আমাকে মেরে ফেললে যদি ঢাকা শহরে চাঁদাবাজি বন্ধ হয়, ফেলুক। একটা জায়গায় আমি যখন স্টাডি করেছি, হ্যাঁ, আমি দেখেছি যে শুধুমাত্র এই চাঁদাবাজির কারণেই কিন্তু আপনার পেঁয়াজের দাম বেড়ে যায়, আপনার শাকসবজির দাম বেড়ে যায়। আপনি চাঁদাবাজিগুলো যদি বন্ধ করতে পারেন, একটা ট্রাক ঢাকার বাইরে থেকে ঢাকায় আসতে সর্বনিম্ন 5,000 টাকা শুধু চাঁদা দিতে হয় বিভিন্ন জায়গায়। আপনি 5,000 টাকা ট্রাক থেকে কমিয়ে দেন, দেখেন আপনার সবজির দাম কত কমে যায়। আমরা যখন বাজারে যাই, কান্না আসে, কিছু কিনতে পারি না, সাধারণ মানুষ হাহাকার করে, আমাকে জানায়, আমি দেখি। আমরা এরকম যদি কিছু উদ্যোগ নিতে পারি, এদেরকে যদি বন্ধ করতে পারি, এই চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধু একটা সেক্টর না, আপনি অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করেছেন। কিছুদিন আগে আমি দেখলাম যে কোন একজন প্রবাসী না, তিনি আসলে দেশের বাইরে যেতে চাচ্ছেন এবং ভদ্রমহিলা কোন একটা জায়গায় প্রতারিত হয়েছেন, তাকে বাসায় নিয়ে রাখা হয়েছে। জি। এবং যিনি ওনাকে রেখেছেন তিনি আবার মাঝখানে বডি ম্যাসাজও নিয়েছেন তার কাছ থেকে। তো আপনি দেখলাম যে সাই করে ভিতরে ঢুকে গেলেন, বাসার ভিতরে ঢুকে ভদ্রলোকে রিপোর্ট করছেন, 2 মহিলা এসে আপনাকে হামলা করেছে। এগুলো আপনার কাছে কি আপনি ইউজড টু হয়ে গেছেন? লাইক আমার তো একবার হলে আমি নেক্সট টাইম ফিল্ডে কখনো নামতাম না। না, আমার মনে হয় কি একবার মার খাওয়ার পরে আমার সাহসটা আরো বেড়ে গেছে। কিন্তু আমার খুব খারাপ লাগে, আপনার যদি আমি দেখাতে পারতাম, আমার 2টা হাঁটু সবসময় ব্যথাই থাকে। কেন? আমার ব্যাগে সবসময় ওই যে মলম থাকে, একটু পর লাগাতে হয় না। এই বিভিন্ন জায়গায় আমি আচার খাই, পড়ে যাই, লোকজন আমাকে মারে, হ্যাঁ, আমার উপর আঘাত হয়। এটা তো একেবারে কন্টিনিউ রেগুলার প্রসেস হয়ে গেছে। আমার আত্মসম্মানে লাগে না, আমার ঘা শোকায় না, এর মধ্যে আমি আবার পড়ে যাই। পাসপোর্ট অফিসের দুর্নীতি ধরতে গিয়ে, দালাল ধরতে গিয়ে আমি দীর্ঘদিন হাঁটুর ব্যথায় বাসা থেকে বের হতে পারিনি। কিন্তু সেই পাসপোর্ট অফিসের দুর্নীতি কিন্তু কমেনি, রয়ে গেছে সেই নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে। আপনি এখনো যান, দেখবেন দালালরা সেখানে লুটে পুটে খাচ্ছে।
এখন আমি দৌড়াচ্ছি, আমি আঘাত পাচ্ছি, হ্যাঁ, আমি কিসের জন্য করছি এটা দেখার বা এটা বোঝার মানে লোকজন খুব কম, বা বুঝছে না বললেই চলে। আপনাকে আরেকটা ব্যাপার বলি, এই যে প্রবাসী, আপনি জানেন না কি ব্যাপার, যে কি পরিমাণ মানুষ, কি পরিমাণ মহিলারা, পুরুষরা যে কত রকম প্রতারিত, কত রকম, বিশেষ করে মহিলারা যে কি পরিমাণ যৌন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এদের কাছে গিয়ে, টাকা দিচ্ছে, পিছে পিছে ঘুরছে, এদের বিভিন্ন আউট সার্ভিস দিতে হয় এই বাইরে যাওয়ার জন্য। এই জায়গাটা নিয়েও কেউ কথা বলছে না। হ্যাঁ, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আপনি এত প্রবাসীরা যে কত ভোগান্তির মধ্যে আছে, আপনি আমার বেশ কয়েকটা লাইভ দেখবেন ফেসবুকে। আমি সৌদি আরব নিয়ে কথা বলছিলাম, ওখানে একটা রুমের মধ্যে 126 জন না খেয়ে আছে। তাদের কষ্ট, কান্না আমি সহ্য করতে পারি না। আমি ফেসবুক লাইভে আমি অনেক সময় উত্তেজিত হয়ে উল্টাপাল্টা বলে ফেলি। আমাকে বলে, আপনি এভাবে বলেন কেন? আপনি যদি মানুষ হন তাহলে আপনাকে ওভাবে বলতে হবে, আপনি সহ্য করতে পারবেন। আমি নিতে পারি না। আমি সৌদি এম্বাসি এদেরকে টার্গেট করে বলছিলাম যে এখানে কি কেউ নাই দেখার মতো, এদেরকে মা বাপ নাই, এম্বাসি আছে কিসের জন্য, ওদের কাজ কি? আমি এগুলো বলার পরে সেই 126 জনের একটা চাকরির ফয়সালা হয়েছে এবং 126 জন এখন ভালো আছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে কি ভাই, আমি যদি একা অপদস্থির শিকার হই, আমি যদি একা মার খাই, এরপর যদি আমার 126টা ভাই ভালো থাকে, সেটাই সই, সেটাই সই। আমার এখন এই জিনিসগুলো না একটা সময় টার্গেট হয়ে গেছে যে যা হয় হবে, কাউকে না কাউকে ঝুঁকিটা তো নিতে হবে। আমি জানি কি ভাই, আমি পরিবর্তন করতে পারবো না এই দেশটা, আমি কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না, কারণ এত বড় বড় মানুষজন পারছে না, আমি একটা ক্ষুদ্র মানুষ কিভাবে পারবো? কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি শুরুটা তো করি, আমি শুরু করি, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম শেষ করবে। আজকে আপনি যদি কি ভাই চাঁদাবাজির বিরুদ্ধে কথা না বলেন, প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে, আপনি প্রতিবাদ করলেন না, আমি প্রতিবাদ করলাম না, আমরা গা বাঁচায় চললাম, সবচেয়ে ক্ষতিটা কার হবে জানেন? ক্ষতিটা কিন্তু আমাদের জিনিসপত্রের যে দাম বেড়ে যাবে এই পর্যন্ত তা না, ক্ষতিটা যে দেশের হবে, মান সম্মান যাবে তা না, ক্ষতিটা হবে আমাদের পরবর্তী প্রজন্মের। আমাদের বাচ্চারা শিখতেছে যে আমরা ভাবে টাকা দিচ্ছি। হ্যাঁ, আপনার বাচ্চা কিন্তু দেখছে যে আপনি মাথা নত করে আছেন, তা আপনার বাচ্চা ভবিষ্যতে উটপাকি হবে, এরাও প্রতিবাদ করবে না। এবং এটা করতে না করতে আমরা দিন দিন এমন একটা জাতিতে পরিণত হতে যাচ্ছি যে আমরা কেউ কিছু, সবাই দেখবো, প্রতিবাদের ভাষাই নাই আমাদের, সবকিছুতে কেউ ভুলে কিছু যাচ্ছি। বলবো না, আমরা কেউ কিছু বলবো না। আপনাকে আরেকটা অভিজ্ঞতা বলি, আমি যে শুধু যে একটা সেক্টর নিয়ে কাজ করি, ডেফিনেটলি আপনি বিভিন্ন সেক্টরে কাজ করেছেন। হ্যাঁ, আমি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। ওকে, আমার খুব খারাপ লাগছে, আমার মায়ের মতো এক মহিলা। দেখুন, মানুষের জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও জানবেন না, আমরা কিন্তু জানি না যে আমি কই যাব। হ্যাঁ, আপনি বললেন না যে আমি জার্নালিস্ট হয়েছি, আমি পপুলার, মানুষ পছন্দ করে, কিন্তু আপনাকে আমি ক্লিয়ার করে বলতে চাই যে আমি একজন আর্টিস্ট। আমি সেলিব্রিটি হইতে কিন্তু মিডিয়াতে আসি নাই। আমার কাজ কিন্তু সেলিব্রিটি হওয়া না, আমার টার্গেটও সেটা না। আমার টার্গেট হচ্ছে আমার জায়গা থেকে যদি আমি কিছু মানুষের জন্য কিছু করতে পারি। আমার মতো আরো অনেকেই বলছে, হয়তো আমার প্ল্যাটফর্মটা ভালো, আমার কথা শুনছে, বা আমার বলার স্টাইলটা ভালো, সো আমি এটাই কাজে লাগাচ্ছি। আমার যার যার জায়গা থেকে তো যুদ্ধটা করতে হবে। ডেফিনেটলি আর্ট অ্যান্ড জার্নালিজমের একটা অদ্ভুত সংমিশ্রণ আপনার কাজের মধ্যে আছে। ডেফিনেটলি আই ডু এগ্রি। এবং এটা শুধু আমাদের দেশে না, বহির্বিশ্ব বিষয়টায় খুবই মানে জার্নালিজম থেকে হোক বা উপস্থাপনার জায়গা থেকে হোক, সবসময় বলা হয় যে একটা নিরপেক্ষ স্ট্যান্ড রাখা উচিত যিনি উপস্থাপনায় থাকছেন কিংবা যিনি জার্নালিজমে আছেন। কিন্তু আমার মনে হয় যে কখনো কখনো পক্ষ নেওয়াটা খুব জরুরি, এবং সেই পক্ষ নেওয়াটা হয়তো সাধারণ মানুষ পছন্দও করেন। হ্যাঁ, এবং ওই যে আপনি বললেন যে আমরা যেহেতু মানুষ, আমরা সবসময় নিরপেক্ষ থাকতে পারি না, আমাদের অন্যায় দেখলে আমাদের ভেতর কাঁদবে এবং সেই কান্না কিছুটা হলেও আমাদের চোখে মুখে প্রতিফলিত হয়। ডেফিনেটলি। প্রথম কোন রিপোর্টটা আপনার খুব জনপ্রিয় হলো, যেটাই মূলত ব্রেক থ্রু এনে দিল আপনার জন্য? প্রথম রিপোর্ট ছিল চাঁদাবাজিরই একটা। আচ্ছা, চাঁদাবাজির একটা রিপোর্ট। ওকে, কোন সেলিব্রিটিকে নিয়ে কি কখনো কোনো নিউজ করা হয়েছে যেটা নিয়ে আপনি বিতর্কের মুখে পড়েছেন? সেলিব্রিটি বিষয়টা পরে আমি ভুল না করে থাকি, সালমান মুক্তাদিরকে নিয়ে বোধহয় আপনি একটা কাজ করেছেন, আমার হুট করে মনে পড়লো, এবং যেটা নিয়ে কিন্তু ওই সময় ব্যাপক আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল। জি জি, এটার কারণ হচ্ছে যে সালমান মুক্তাদিরের তার বিয়ে যখন হয়েছিল তখন, তো আমার ওই রিপোর্টটা অনেক মানুষ পছন্দ করেছিল, আবার অনেকে অপছন্দও করেছিল। রাইট, সেটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল। সেটা নিয়ে
সালমা মুক্তাদির যে নিজেও আমার সাথে কথা বলেছিল, হ্যাঁ আমাকে কমেন্টস করেছিল এবং আমার সাথে কথাও হয়েছিল। তো আমি বিষয়টা আমার পক্ষ থেকে তাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এবং সে স্যাটিসফাইড ছিল। না, অনেক সময় হয় না যে ধরেন আমি সালমান মুক্তাদির ইস্যু নিয়ে কথা বলছি না, মানে অনেক সময় হয় যে আমরা একটা রিপোর্ট করে ফেললাম, কিন্তু অনেক সময় রিপোর্ট না, যে কোনো কাজই হতে পারে, তারপরে মনে হয় যেটা একটা মিস শট বা একটা মিস ফায়ার ছিল। আমি টার্গেটলি যেটা লাইক কিছুদিন আগেও আমি একটা এরকম একটা কাজ করেছিলাম, আমি এখন রাইট নাও হয়তো বা বলবো না যে কাকে নিয়ে করেছিলাম, পরবর্তীতে দেখলাম যে পাবলিক এটাকে খুব ভালোভাবে নেয়নি, বা আমি আসলে যেই মেসেজটা দিতে চেয়েছি সেটা পারফেক্টলি যায়নি। তখন কি করার সুযোগ থাকে? কারণ এটা তো আপনি একটা প্ল্যাটফর্ম থেকে করছেন, এটা একটা ব্যান্ডানা থেকে করছেন, লাইক আপনি এটিএন বাংলা থেকে করছেন, আপনার নিজস্ব প্ল্যাটফর্ম না, কিন্তু লোকজন আপনাকে আঙ্গুল তুলছে, তখন কিছু করার থাকে, নিজের জায়গা থেকে কিছু বলার থাকে বলতে ধরুন আপনাকে একটা উদাহরণ দিই, যে মোহাম্মদপুরে হঠাৎ করেই রমজান মাসের মধ্যে টিসিবি থেকে চিনি দেওয়া হলো। সেই চিনি ওখানকার সাধারণত একটু বস্তিবাসী লোকজন বেশি, টিন শেড ঘর বেশি, তারা সবাই চিনি নিল। চিনি নিয়ে সবাই সন্ধ্যাবেলা শরবত বানালো, কেউ কেউ পায়েস রান্না করলো। তো ইফতারের সময় সবাই দেখলো যে ওই শরবতটা চিনির শরবত না হয়ে লবণের শরবত হয়ে গেছে, পায়েসগুলো লবণের পায়েস হয়ে গেছে। আমরা পরে জানলাম যে চিনির বস্তার মধ্যে লবণ মিক্সড করে চিনির পরিমাণটা বাড়ানো হয়েছিল। ঠিক আছে, তো এটা খুব ইফেক্টিভ ছিল। সাধারণ মানুষ মানে চিন্তা করতে পারে না যে এরকম আবিষ্কার, মানে এটা বাংলাদেশে সম্ভব, মানে পৃথিবীর সম্ভব না, যে চিনির মধ্যে মানে কি কনসেপ্ট চিন্তা করেন যে চিনির মধ্যে আপনি লবণ মিক্স করলে এটা বেশি হয়ে যাবে পরিমাণে। তো এটা কিভাবে সম্ভব? তো এটা খুবই ইফেক্টিভ ছিল। বাট টিসিবির মহাপরিচালক, মন্ত্রী মহোদয়, অন্য যারা ছিলেন তারা একটু আমার উপর ক্ষুব্ধ হয়েছিলেন এবং আমাকে ফোন করেছিলেন যে আপনি এভাবে রিপোর্টটা ছাড়লেন, আমাদের সাথে কথা বলে ছাড়তেন। হ্যাঁ, তা ওই সময় রিপোর্টের কাজ তো তার সাথে কথা বলা না। হ্যাঁ, তো এখন ওনাদের সাথে আমি কি কথা বলবো? তো আমি আমার পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। তারপরও ওনারা আমাকে ডাকলেন। আমাকে ডাকার পরে আমি তাদের অফিসে গেলাম। যাওয়ার পরে মানে ক্যামেরার বাইরে অনেক কিছুই কথাবার্তা হয়েছে, যেখান থেকে আসলে কিছু কিছু ক্ষেত্রে মানে আমাকে খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল এবং সেদিন আমার মাথাটা কিছুটা হলেও নত হয়ে যায়। দুঃখজনক যে আসলে সবসময় মাথা উঁচু করে থাকা যায় না। কিছু কিছু ডিমোটিভেট হন না এতে? না, হই না, ডিমোটিভেট হই না। খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তাদের কাছে আমি কি বলবো আমি এই জায়গা থেকে সরে গেলে, এই চিন্তা করে আমি ওভাবে ডিমোটিভেট হই না। তারপরে আমরা তাদের পক্ষে আবার আরেকটা রিপোর্ট করি। টিসিবির পক্ষে? হ্যাঁ, পক্ষে। এবং তারা আমাকে বলে আরেকটা রিপোর্ট করার জন্য, আমি তাদের সেই কথা মেনে নিই এবং নিয়ে তাদের পক্ষে আবার আরেকটা রিপোর্ট করি, যেটা আসলে টিসিবির দায় ছিল না, এটা ছিল ওই সংশ্লিষ্ট ডিলারের দায়। আচ্ছা, হ্যাঁ, এরকম। এবং ওনারা আমাকে ওনাদের স্টোরে নিয়ে যায় এবং দেখায় যে এখান থেকে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আমি সেটা করে দিই আর কি। এরকম একটা বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক ছিল এবং তারা যেভাবে আমাকে ফোন করেছিল, যেভাবে ডেকেছিল, সেটা খুবই দুঃখজনক একটা অভিজ্ঞতা ছিল। সামহাউ এটা ওনারাও হয়তো ডিজার্ভ করেন, কারণ যদি কোনো ডিলারের ফল্ট হয়ে থাকে তাহলে সেটা দায়িত্ব টিসিবি নেবে না। সো এখানে আমাদের লার্নিংয়েরও একটা ডেফিনেটলি বিষয় আছে। তো এমন কি হয়, যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড জার্নালিজম না, কিন্তু আপনি ভালো জার্নালিজম করার চেষ্টা করছেন, অনেক সময় ভুলভাল হয়ে যাচ্ছে এবং সেটার ইম্প্যাক্টও পড়ছে? হ্যাঁ, ভুলভাল তো হয়ে যায়, মানুষ মাত্রই তো ভুল তো কিছু হয়। তো আমার সবচেয়ে বেশি ভুল যেটা হয় সেটা হচ্ছে আমি খুব বেশি আবেগী হয়ে যাই। এটা আর কিছু না। মানুষ তো পছন্দ করে, মানুষ আবেগটাই দেখতে চায়। এখানে হয়তো একটু বেশি আবেগ হয়ে যায়, তো সাংবাদিকদের হয়তো অত আবেগ থাকতে হয় না। ঠিক আছে, কিন্তু আমি এটাও অনেক ক্ষেত্রে মনে করি না যে সাংবাদিকদের কাজই হচ্ছে রুটিন ওয়ার্ক করা, অ্যাসাইনমেন্ট করা। সাংবাদিক সে তো 24 ঘন্টার জন্য সাংবাদিক। আমি এরকম চিন্তা থেকে কাজ করি। এই নিউজগুলো আপনার কাছে আসে কিভাবে? মানে আপনি নিশ্চয়ই বাছাই করেন যে আমি কোনটা নিয়ে কাজ করবো, কোনটা নিয়ে কাজ করতে পারবো না। জি। এই সর্ট আউট প্রক্রিয়াটা হয় কিভাবে? এটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করে, আমাদের অফিসেও যোগাযোগ করে, অফিসের ফোন নাম্বারে ফোন করে, সেখান থেকে কিছু তথ্য আমাকে দেওয়া হয়। আবার অনেকে আমার সাথে সরাসরি আমার ফোনে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। ওখান থেকে যেই আমি স্টোরিগুলো শুনি, যেটা আমার কাছে মনে হয় যে আমার সাথে যায় বা খুবই জনগুরুত্বপূর্ণ, সেরকম বিষয়গুলো বাছাই করে নিয়ে এরপর আমি করি। তবে এখন ইদানিং দেখা যায় যে প্রতিদিনই বিকেলের দিকে অসংখ্য লোক আমাদের অফিসে ভিড় করে। আচ্ছা। হ্যাঁ, যাদেরকে আমি খুব চেষ্টা করি আমার যত কষ্ট হোক সময় দিতে।
আর একটা জিনিস কখনোই হয় না, খুব এমার্জেন্সি শুটিংয়ে থাকলে, যেমন এখন আমি হয়তো ফোন ধরতে পারছি না, এছাড়া আমি প্রায় সারা রাতই ফোন রিসিভ করি। আমি চাই যে কোনো মানুষ যেন আমার সাহায্য চেয়ে পাবে না, এটা যেন না হয়। এই সাহায্যটা তারা যে শুধু নিউজ নিচ্ছে তা না, একটা পরামর্শ করছে। বিড়ম্বনাও আছে যে 2 দিন আগেও ধরেন এক মহিলা অনেক রাতে ফোন করে বললো আমি স্বামীর সাথে থাকবো না, আপনি কোথায় আছেন, এখন আপনি আমার সাথে দেখা করেন। অনেক রাতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আর ইউ ম্যারিড? ইয়া। সো এরকম একটা ডায়ালগ যদি আপনার ওয়াইফ পাশে থেকে শুনে ফেলে তো নিজের সংসার নিয়ে টানাছাড়া শুরু হয়ে যাবে। এটা এখন তারাও একটু অভ্যস্ত হয়ে গেছে। তারপর কি হলো ভদ্রমহিলার সঙ্গে? আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আপনি কালকে আপনি আমাকে ফোন করেন, আমি আপনার বিষয়টা শুনবো। না, আমি এখন বাসা দিয়ে বেরোয় যাবো, ওর সাথে সংসার করবো না, আপনি কই আছেন, আমি আসতেছি। মানে বিশাল আপন ভাবে আপনাকে, বিশাল আপন ভাবে। এবং এই আপনের মায়ায় পড়ে প্রিয় ভাই হয়তো অনেক আবেগী কাজ করে ফেলি। অনেক বড় ভাইয়েরা আছে, সাংবাদিকরা আছে, আমাকে বলে যে আমি হয়তো কখনো ভুল করব, বাংলাদেশ তো এখানে যে কোনো মুহূর্তে আমি স্লিপ করতে পারি। এক্স্যাক্টলি, যে কোনো মুহূর্তে একটা ক্ষুদ্র ঘটনা আমি স্লিপ করে পড়ে যেতে পারি। এটা আমাকে বলে, কিন্তু আমি সবাইকে একটাই বলি যে আপনাদের দোয়া আছে না, আমি তো খারাপ কিছু করছি না। হ্যাঁ, আবার আমি আমার ব্যক্তিগত জীবনটাও ওভাবে লিড করি। আমি খুবই সিম্পল জীবনযাপন করি। আমার বাসায় যে হিউজ কিছু আছে তা না, আমি কোনো মতে জীবনযাপন করি। আমি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জ্বালায় আমি নিজেই খুব হতাশার মধ্যে আছি। আমার নিজের চলার জন্য কোনো গাড়ি নেই। হ্যাঁ, আমার একটা পুরানো বাইক আছে, ওটাই আমি চালাই। আমি আমার মতো করে একটা জীবনযাপন করি। তো আমাকে বলে যে আপনি যে এত দৌড়ান, শক্তি কই পান? তো আমি আসলে বিলিভ করি কিবরিয়া ভাই যে আমার সততা আমার একটা বড় শক্তি। ডেফিনেটলি। হ্যাঁ, আমার সাথে এত মানুষের কথা হয়, এত মানুষের সাথে দেখা করি। হ্যাঁ, কোথাও থেকে আপনি কখনো শুনবেন না যে অনেকেই মনে করে সাংবাদিক মানেই টাকা। আমাকে ফোন করে, ভাই এই যে আমার বিষয়টা বললাম, ক টাকা লাগবে? আপনাকে আরেকটা ঘটনা শেয়ার করি। জি। রানা নামে এক লোক আছে, তার একটা কিডনি চুরি হয়ে গেছে। কিডনি চুরি হয়ে গেছে? কিডনি কিভাবে? সে বেকার, আমাদের ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ের, একটা প্রতিষ্ঠিত নামি দামি বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি তার কিডনিটা চুরি করেছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এবং তার কিডনি নিয়ে তার ওয়াইফকে দিয়েছে। আচ্ছা। তার ব্লাড গ্রুপ ম্যাচিং ছিল। তো রানাকে বলেছে, রানা তুমি তো বেকার ছেলে, তোমার কিডনি যদি একটা আমার স্ত্রীকে দাও তাইলে আমি তোমাকে ইউনিভার্সিটিতে চাকরি দিয়ে দিব। আচ্ছা। হ্যাঁ, এবং তোমাকে আমি 5 লাখ টাকা দিব, তোমার জীবন ভালোভাবে চলে যাবে, মানুষ একটা কিডনি তো বাঁচে। সেই কথা মোতাবেক এই রানা ভারতে চলে যায়। ভারতে গিয়ে সেই ভিসির ওয়াইফ একে কিডনি দিয়ে আসে একটা। কিডনি দিয়ে আসার পরে ওই ভিসি রানাকে মাত্র 5,000 টাকা দিয়ে তাড়িয়ে দেয়। তাকে 5 লাখ টাকাও দেয়নি এবং তার সাথে কোনো যোগাযোগও রাখেনি। তাকে চাকরি দেওয়ার তো প্রশ্নই আসে না। ওকে। এখন রানা যখন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, থানায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন ওই ভিসি সাহেব থানায় একটা জিডি করে ওর এগেনস্টে। আমি ওর কাছ থেকে কিডনি নিয়ে ওকে আমি টাকা পয়সা বুঝিয়ে দিয়েছি। তার মানে এটা একটা স্বীকারোক্তি যে আপনি কিডনি নিয়েছেন। ওকে, ফাইন। এটা তো একটা বিশাল ফল্ট। এটা আমার কাছে চলে এসেছে। ওকে। হ্যাঁ, তো সে কিন্তু স্বীকার করলো যে সে কিডনি নিয়েছে। কিডনি নেওয়া এবং দেওয়া দুটোই দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, তো সেই কিডনি নিয়ে সে তার স্ত্রীকে লাগিয়ে দিয়ে, সে যথেষ্ট ধনী, ঢাকাতে তার বাড়ি আছে, তার ছেলেমেয়েরা কানাডাতে পড়াশোনা করে, কিন্তু এই ছেলেটাকে 1টি টাকা দেয় না। এখন সেই ছেলেটা ঢাকায় না থাকতে পেরে কিভাবে চিটাগং চলে গেছে। চিটাগং গিয়ে সে ওখানে একটা বস্তিতে থাকে। ওখান থেকে আমার সাথে ফোনে যোগাযোগ করেছে। আমি ভিডিও কলে দেখেছি সে কি খারাপ জীবনযাপন করছে। এখন কিবরিয়া ভাই, যে তাকে আমি রিপোর্ট করব কি, প্রতি সপ্তাহে আমার তাকে টাকা পাঠাইতে হয় তার ওষুধ কেনার খরচের জন্য। আপনি কি রিপোর্ট করেছিলেন পরবর্তীতে তাকে নিয়ে? না, আমি এখনো রিপোর্টটা করতে পারিনি। আমি হয়তো রিসেন্টলি করব। কিন্তু দেখেন, এই ছেলেটার প্রতি সপ্তাহে যে ওষুধ খরচ আছে, এটা যদি আমি চালাতে যাই আমার সংসার চলে না। কিন্তু আমি প্রতি সপ্তাহে আমি চলতে পারি বা না পারি, বাজার করি বা না পারি, এই ছেলেটার জন্য আমি তাকে চিকিৎসার খরচ পাঠাই। ওই ওষুধ খেয়ে থাকে। এখন ছেলেটাকে রিপোর্ট করতে হলে তাকে ঢাকায় আনতে হবে এবং ঢাকায় এনে ওই ভিসি সাহেব বা অন্য যারা আছে সংশ্লিষ্ট কথা বলতে হবে প্রত্যেকের সাথে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ছেলেটাকে যদি ঢাকায় আনিয়ে আমি কই রাখবো, কি খাওয়াবো? আমার কাছে ওই সামর্থ্য নাই, যার ফলে আমি রিপোর্টটা এখনো করতে পারিনি। কারণ ওই ছেলে চিটাগংয়ে আছে কোনোভাবে, ওখানে কম টাকায় চলা যায়। ঢাকাতে একটা ছেলেকে যদি আমি রাখতে চাই,
আমার 8 থেকে 10,000 টাকা তার বাসা ভাড়া এটিএন লাগবে। বাংলা কি এই লেভেলে সহযোগিতা করে? প্রতিষ্ঠানের জায়গা থেকে বোধহয় এই লেভেলে সহযোগিতা আসার কথাও না। ওই প্রতিষ্ঠান থেকে আসে, কিন্তু আমি প্রতিষ্ঠানকে এখনো বিষয়টা ওইভাবে অবহিত ওভাবে করেননি। সহযোগিতা চাইনি আমি। হ্যাঁ, আমি এটা নিয়ে চিন্তা করি। আমি একটা পর্যায় পর্যন্ত সবকিছু ব্যক্তিগতভাবেই চেষ্টা করি সলভ করার। ওকে, হ্যাঁ, তো এখন হয়তো আমরা পরবর্তীতে এরকম কোনো পদক্ষেপ নিব, আমার এরকম একটা ইচ্ছা আছে। আপনার কি মনে হয় যে আসলে কোন জায়গাগুলো আপনার জন্য রিস্ক ফ্যাক্টর? আমার মনে হয় যে আমার রিস্ক ফ্যাক্টর মেইনলি হচ্ছে চাঁদাবাজি। আচ্ছা, ঢাকা শহরের চাঁদাবাজি খুব এক্সট্রিম লেভেলে চলে গেছে এবং এটার নিয়ন্ত্রক যারা, তারা খুব পাওয়ারফুল। ওকে, আমি তাদেরকে ধরতে পারি না, কিন্তু আমি খবর পাই যে কারা করছে, ঠিক আছে? এবং তারা আমাকে বিভিন্নভাবে বুঝিয়ে দেয় যে তারা আছে। তারা আমাকে বুঝিয়ে দেয় যে তারা আমাকে সহজে ছেড়ে দিবে না। ওকে, ঠিক আছে? এবং এটাতে যারা জড়িত আছে আসলে খুবই দুষ্কর এদের কাছ থেকে বেঁচে থাকাটা। এটা আমি বুঝি, এটা আমি অনুভব করি, এবং আমার প্রতি কোনো রকম চাপ নেই, কিন্তু দু একটা কথা এমনভাবে আসে আমি বুঝতে পারি যে এই কলকাঠির গোড়া কোথায়, এবং সেটা অনেক গভীরে কিংবা অনেক উপরে। ডিজিটালি আপনি খুবই পপুলার একজন জার্নালিস্ট এবং মানুষজন আপনাকে ভীষণ পছন্দ করে। এবং আমি কিছুদিন আগে এরকম একটা রিপোর্ট দেখছিলাম, সম্ভবত কোনো একজন প্রতিবন্ধী পরিবার, তারা জিডি করতে পারেনি থানাতে, এবং নারায়ণগঞ্জে সম্ভবত, এটা সোনারগাঁ থানাতে। এবং আপনি সেখানে ছুটে গেলেন, আপনি সরাসরি গিয়ে চার্জ করলেন ওসি থেকে শুরু করে সবাইকে, যে জিডিটা কেন নেওয়া হয় নাই। এই যে সিম্পল বিষয়, তাদের জন্য ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলো নিয়ে আপনি কাজ করেন, আপনি আসলে বাছাই করেন কিভাবে যে না, এটা নিয়ে কাজ করলে এটা একটা বড় ধরনের ম্যাসিভ অডিয়েন্সের কাছে যেতে পারে? আমি মূলত খুব মানবিকতার জায়গাগুলোকে প্রায়োরিটি দিই। ওকে, হ্যাঁ, যে কোন মানুষটা সবচেয়ে বেশি অসহায়, যার পাশে আমি দাঁড়ালে তার একটা বড় উপকার হবে। একজন বাক প্রতিবন্ধী, সে নিজেই কথা বলতে পারে না। হ্যাঁ, আমার রিপোর্ট আমি শেষে বলেছি যে আমি শুনেছিলাম যে বোবার কোনো শত্রু নাই, ওখানে গিয়ে দেখলাম যে বোবারও শত্রু আছে। এটা কি অটোমেটিক্যালি চলে আসে ওই সময়, একদম ইনস্ট্যান্ট ফিল, যেটা আপনি সেটাই বলে দেন? আমার কোনো প্রিপারেশন থাকে না বা কোনো স্ক্রিপ্ট থাকে না এটার। এটা আমার খুবই খারাপ লাগে, এবং আমি কিন্তু তৎক্ষণাৎ সেখানে ছুটে যাই এবং তাদের পাশে দাঁড়াই। আমি যাওয়ার পরে কিন্তু জিডি বা অন্যান্য যা হলো সবই হলো, কিন্তু তার আগে মানে প্রায় সারাটা দিন, সে সকাল থেকে রাত 11টা পর্যন্ত একটা প্রতিবন্ধী পরিবার থানার সামনে বসে থাকলো, কিন্তু কেউ কিছু করলো না, কোনো উদ্যোগ নিল না, তাদের সাথে মিসবিহেভ করা হলো। তো এই যে জায়গাগুলো, যে মানবিকতার যে জায়গাগুলো, সেখান থেকে দিয়ে আমি দেখলাম যে পুরা গ্রুপ অফ পিপল যারা চাকরি দেওয়ার নামে প্রতারণা করছে, তাদেরকে আপনি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখেন, আমাদের লাখ লাখ যুবক যুবতী বেকার, সেখানে আপনি দেখবেন প্রায় চাকরির অভাব নাই, সোশ্যাল মিডিয়া খুললেই চাকরি আর চাকরি, অমুক পদ, হ্যাঁ, ম্যানেজার, সহকারী ম্যানেজার। আপনি কি জানেন এগুলো সব ভুয়া? এবং ঢাকাতে উত্তরাতে আছে প্রায় 250 থেকে 300 কোম্পানি এরকম ভুয়া, যারা এরকম ভুয়া, প্রত্যেকে ভুয়া। আমি গত মাসে 2টা কোম্পানিকে ধরায় দিয়েছি পুলিশকে, মানে যার একটাতেই ছিল 26 জন, যার ভিতরে 11 জন নারী। আমার কাছে খুব খারাপ লাগছে যে ইয়াং নারী, এদেরকে আমি ধরায় দিলাম, কিন্তু এরাও এটার সাথে ইনভলভ। এবং প্রতিদিন অসংখ্য অভিযোগ, এবং ফরম্যাট কিন্তু এক, কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু আপনি যাওয়ার পরে 600 থেকে 1000 টাকা দিয়ে একটা ফর্ম কিনতে হবে। এরপর আপনি যে চাকরির জন্য থাকবেন খাবেন, এটার জন্য 3500 টাকা দিবে, ট্রেনিংয়ে 5000। তো এরকম একটা লিমিট, মোটামুটি 25 থেকে 30,000 টাকা নেয়। নেওয়ার পর পরের দিন বা একটা ডেট দিয়ে ওই দেশে আসে, ওই ডেটে আসার পরে ওনার কাজ হচ্ছে আরও লোকজনকে আনা। অহরহ আছে উত্তরা, আপনাকে আমি 10টা একদম এখন দিতে পারবো অ্যাড্রেস সহ, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আরেকটা হাউস আছে, সেখান থেকে 2টা মেয়ে আমার অফিসে আসছিল, তারা ওভাবে প্রতারিত। হ্যাঁ, তো তাদের সাথে আমরা যোগাযোগ করলাম, ওরা যোগাযোগ করলো, বললো যে ইমন ভাই আসতে বলেন, আমাদের জেল খাটার অভ্যাস আছে। 12-14 বার জেল খাটছে, জেলে যায় 1 থেকে 1.5 মাসের মধ্যে বেরোয় আসে, আবার আসে। আর একটা কোম্পানিকে জানি যারা 6 জন মালিক, 2 জন কন্টিনিউ জেলেই থাকে, 2 জন বেরোয়, আবার 2 জন যায়। পুলিশের কাছে অভিযোগও যাচ্ছে, পুলিশ ব্যবস্থাও নিচ্ছে, আবার 2 মাস পরে বেরিয়ে আসতেছে, আবার 2 জন চলে যাচ্ছে জেলে। এই জেলে যাওয়া কিছু হয় না, কারণ তারা লাখ লাখ টাকা ইনকাম করছে। জেলে গিয়ে কি হবে? এটা একটা বিশাল ব্যাপার। আর প্রবাসীদের যে কেসটা, প্রবাসীদের অবস্থা ভীষণ খারাপ। প্রবাসীর আরেকটা বিষয় আছে, যেমন ম্যাক্সিমাম প্রবাসী বাংলাদেশে এখন বউয়ের প্রতারণা। এক্স্যাক্টলি, আমি এটা নিয়ে বোধহয় আপনার একটা রিপোর্ট হলো যে সারা জীবন পরিশ্রম করে এসে দেখে বউ চলে গেছে হয়তো কোনো ফ্রেন্ডের সাথে। খুবই কমন ফ্যাক্ট। ওহো, খুবই কমন ফ্যাক্ট।
হ্যাঁ, কালকে রাতেও আমাকে একজন ফোন দিছে, ভাই আমি তো দুবাই থেকে বলছি। কি সমস্যা, আপনার কি ওয়াইফ চলে গেছে? ফান করে বলছি, হ্যাঁ ভাই এই কাহিনী। খুবই কমন, বিদেশে যাবে, স্বামী টাকা পাঠাবে, আর এই যে এখানে যে বউ থাকবে সে জায়গা সম্পত্তি করবে বয়ফ্রেন্ডের নামে। ও হো হো, কি করবেন? বাট এই ইস্যুগুলো নিয়ে কিন্তু কখনো মেইন স্ট্রিম জার্নালিজমে কিন্তু এভাবে অ্যাড্রেস করা হয় নাই, কখনোই হয় নাই। এই জায়গাগুলো নিয়ে আমাদের কিন্তু আরো কাজ করা উচিত, আরো কাজ করা উচিত। আবার সমস্যা হচ্ছে কি ভাই, এখন ভালোবাসার সংজ্ঞা পাল্টে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে যে ওই যে 2 বাচ্চা 3 বাচ্চার মা আপনি নিয়ে আসবেন, ভাগায় আনবেন, হ্যাঁ, আইনে হেভি একটা স্ট্যাটাস দিবেন, ভালোবাসা জনম জনম, এহকালেও তুমি পরকালেও তুমি। এখন এটা হচ্ছে ভালোবাসা। আর কি করবেন, ভালোবাসার সংজ্ঞা তো চেঞ্জ হয়ে গেছে। এক মহিলা নরসিংদীর, তার 3টা বাচ্চা, এরপরে সে তার প্রেমের সম্পর্কে জড়াই হয়েছে বিজিবির এক কর্মকর্তার সাথে। বুঝেন, তার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, টাকা চলে যায় বিজিবি কর্মকর্তার হাতে। সে দীর্ঘদিন পর টের পায় বাংলাদেশে চলে আসে। আয়সা তার বউকে ধরার পরে তাকে প্রচন্ড মারধর করার পরে এক পর্যায়ে তাকে ডিভোর্স দিয়ে দেয়। সে ডিভোর্স পাওয়ার পরে ওই বিজিবি কর্মকর্তার ঘরে চলে যায়, বাসায় চলে যায়, সেখান থেকেও মারধর করে। এরপর মারধর করার পর সে বিজিবি কুড়িগ্রাম না কোথায় অফিস, তার যেখানে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পর অফিসের লোকজনও তাকে মারধর করে বের করে দিচ্ছে। এখন আমাকে ফোন করছে, ভাই ভালোবাসার মূল্য কি কোথাও পাবো না? আমি তাকে ভালোবাসলাম, আমার 3টা বাচ্চা রাইখা আমি তার প্রেমে পড়লাম, ভালোবাসলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সে আমাকে দিনের পর দিন আমাকে ভোগ করছে, আমরা স্বামী স্ত্রীর মতো থাকছি। এখন আমার স্বামীও আমার বাইর করে দিল, হ্যাঁ আমারে নেবে না। ভালোবাসার মূল্য কি এই দুনিয়ায় নাই? আপনি এটার বিচার করেন। এখন 999 ফোন দেওয়ার গল্পের মতো। এখন কি ভাই, আমি এখন এই ভালোবাসার মূল্য আমি কিভাবে দেবো আপনি বলেন? এখন ভালোবাসার সংজ্ঞা তো এভাবে চেঞ্জ হয়ে গেছে আমাদের দেশে, আমাদের সমাজে। সোশ্যাল মিডিয়ার কারণে হ্যাঁ অনেক ভালো কাজ হচ্ছে, আমরা ভালো কাজ করার সুযোগ পাচ্ছি, কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু নেগেটিভ দিক আছে, যে আমাদের সংসারগুলোর যে কি বাজে অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থা। আপনি যদি একটু গভীরে যান, মানে ভালো আছে এমন সংসার খুব কম আছে, এবং এটার জন্য ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াই দায়ী। কিন্তু আপনি এটা বলতে গেলেই আপনি মানে আনসোশ্যাল হয়ে যাবেন। আপনি বৃদ্ধাশ্রম নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কোন একটা কিভাবে? আসলে আমরা কেউ জানি না যে আমাদের জীবন আমাদেরকে কোথায় নিয়ে গিয়ে ঠেকাবে। তো বৃদ্ধাশ্রমে আমার একটা ধারণা ছিল যে মধ্যবিত্ত, হয়তো স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে শ্বশুর শাশুড়ি কেউ একজন বৃদ্ধাশ্রমে থাকে, এরকম একটা আমাদের কনসেপ্ট আছে। কিন্তু আমরা জানি না যে বৃদ্ধাশ্রমে আরও কত মানুষ থাকে। আমি লাস্ট একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেখানে একজন ভদ্র মহিলা, আমার মায়ের বয়সী, পরিচয় হয়েছিল। উনি জাতিসংঘে চাকরি করত, এবং জাতিসংঘের সদর দপ্তরে ছিল দীর্ঘদিন, এবং কান্ট্রি ডিরেক্টর হিসাবে তিনি বাংলাদেশে কাজ করেছেন, মালয়েশিয়াতে কাজ করেছেন, এবং আফ্রিকাতেও কাজ করেছেন কয়েকটা দেশে। সেই মহিলাকে আমি গিয়ে পেলাম বৃদ্ধাশ্রমে। মানে আমি আমার এই টোটাল কেরিয়ারে আমি এতটা অবাক হইনি যেটা কিভাবে সম্ভব। তো তার কাছ থেকে শুনলাম যে আসলে আমরা যদি জীবনের সিদ্ধান্ত নিতে ভুল করি না, তাহলে তার পরিণতি আসলে খুব খারাপ হয়। তো উনি আমাকে বারবার, উনি অনেক কিছু বলতে চাচ্ছিল না, তো ওনাকে আমি বললাম যে আপনার জীবন থেকে একটা কথা আমাকে বলেন যেটা আমাকে মেনে চলতে হবে। সেটা হচ্ছে সবসময় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে, এবং তোমার বুঝতে হবে যে তোমার কে আপন কে পর। তো ওই মহিলা, ওনার সাথে আমার এখনও যোগাযোগ হয়, আমি ফোন করি, খোঁজখবর নেই, ঈদেও কথা হয়েছে আমার সাথে। আমার ওনার জন্য খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় যে এই লেভেলের একজন ভদ্র মহিলা, যাকে এই বয়সে দেখার মতো কেউ নাই। এক্স্যাক্টলি, জীবন ঘনিষ্ঠ কাজ করছেন আপনি, জীবনের খুব কাছাকাছি থেকে আপনি একদম সাধারণ মানুষের, মাটির কথাগুলো তুলে নিয়ে আসছেন। আপনার ক্যামেরা একদম সাধারণ মানুষের কাছে যাচ্ছে, এবং সেটাকে আমরা ডিজিটালি দেখতে পাচ্ছি। নতুন একটা ধারার সূচনা হচ্ছে আপনার কাজের মধ্য দিয়ে, এবং আমি বিশ্বাস করি অনেকেই হয়তো এই পথ অনুসরণ করবেন। অনেক বেশি দোয়া এবং শুভেচ্ছা থাকছে, শুভকামনা থাকছে ইমন ভাই আপনার কাজের জন্য। অনেক ভালো থাকবেন আপনি, ভালো কিছু হবে নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ভালো থাকবেন। দর্শক, এই ছিল অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য RJ কিবরিয়া শোর আজকের পর্ব। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী শনিবার আরও একজন অতিথিকে নিয়ে দেখা হবে। সেই পর্বটি দেখার আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।